শাস্তিটা পাইলে তারা পাবে, কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদের আসলে ভবিষ্যৎ প্রজন্ম বলতে এখন বর্তমান প্রজন্ম, তাদের সেখানে শাস্তি পাওয়ার বা তাদেরকে ঘৃণা করাটা মনে হয় না যুক্তি। এখন তো তারা গণতন্ত্রের প্রতি, যদিও এখন মোদি অত্যন্ত লাইক ট্রাম্পের মতো বলা যায়, ট্রাম্পের ছোট ভাই বা এরকম সংস্করণ। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগের সময় ভারত এবং বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারিত হয়। এই সীমানা স্থাপনকালীন ঐতিহাসিক সিদ্ধান্তগুলি কখনো কখনো সীমান্ত সমস্যা বা সীমান্তবর্তী অঞ্চলের প্রতি আগ্রহের কারণ হতে পারে। এই সেভেন সিস্টার্স অঞ্চলের ভৌগোলিক অবস্থানও এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি করেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যাদের সেভেন সিস্টার্স বলা হয়, যা হলো আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং মিজোরাম, বাংলাদেশের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করেছে। এই রাজ্যগুলির ভৌগোলিক অবস্থান এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক অতীব গুরুত্বপূর্ণ। সীমান্তের নিকটবর্তী অবস্থান এবং ঐতিহাসিক যোগাযোগের কারণে এই অঞ্চলের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই সম্পর্ক বৃদ্ধি এক বড় বিপদ ডেকে এনেছে, অর্থাৎ এই রাজ্যগুলি কি অন্যজনের অধীনে চলে যেতে পারে। জানা যাচ্ছে এমনই কিছু কথা যা ভারতবাসীর হৃদয় কম্পিত করেছে। ঠিক কী ঘটেছে জানলে আপনারাও অবাক হবেন। সবাই প্রকৃত ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন সেভেন সিস্টার্স, এক জটিল ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশ এবং সেভেন সিস্টার্সের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের দিকে এগোচ্ছে, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো এই অঞ্চলের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে এবং উল্টো দিকে সেভেন সিস্টার্সের প্রাকৃতিক সম্পদ এবং কাঁচামাল বাংলাদেশের বাজারে প্রবাহিত হয়। ভবিষ্যতের দিকে তাকালে এই সম্পর্কের আরও গভীরতা এবং শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংস্কৃতিক এবং পর্যটন বিনিময়ের মাধ্যমে এই অঞ্চলগুলির মধ্যে বোঝাপড়া এবং বন্ধুত্ব আরও বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশ এবং সেভেন সিস্টার্সের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক লিঙ্কগুলিকে শক্তিশালী করবে। অতীতে এই অঞ্চলে নিরাপত্তা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল, কিন্তু আগামী দিনে উন্নত পরিকাঠামো, সীমান্ত ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব। দুই দেশের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে কৌশলগতভাবে, বিশেষ করে উন্নয়ন প্রকল্প এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। সার্বিকভাবে সেভেন সিস্টার্স এবং বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে। উজ্জ্বল বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতার মাধ্যমে এই অঞ্চল দুই দেশের জন্য একটি সমৃদ্ধ এবং স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে সক্ষম হতে পারে। সেভেন সিস্টার্স অঞ্চলের কিছু অংশের জাতিগত পরিচয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্য অনেক সময় সীমান্ত সমস্যা সম্পর্কিত বিতর্ক সৃষ্টি করতে পারে। যদি বাংলাদেশের হাতে সেভেন সিস্টার্স অঞ্চলের অধিকার চলে আসে, তাহলে এর পরিণাম হতে পারে ভয়ানক, পড়বে গুরুত্বপূর্ণ প্রভাব। তবে এটা একটা কল্পনাপ্রসূত পরিস্থিতি এবং বর্তমান বাস্তবতার সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু অনেকেই এই নিয়ে চিন্তায় পড়েছেন যদি ভবিষ্যতে এমনটাই ঘটে। অনেকে মনে করছেন এর মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক সমাজের সমালোচনা এবং শান্তি বজায় রাখার জন্য বৈশ্বিক শক্তি এবং সংস্থার হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতা বিপর্যস্ত হতে পারে। সীমান্ত পরিবর্তন এবং জাতীয়তাবাদী মনোভাবের কারণে আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পেতে পারে। এছাড়া সেভেন সিস্টার্স অঞ্চলে প্রাকৃতিক সম্পদ যেমন তেল, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ সম্পদ রয়েছে। এইসব অঞ্চলের অধিকার অর্জন অর্থনীতি এবং বাণিজ্যিক কার্যক্রমে অস্থিরতা সৃষ্টি করতে পারে। আঞ্চলিক অর্থনৈতিক ইন্টিগ্রেশন এবং উন্নয়ন প্রকল্পগুলিতে প্রভাব পড়বে। তাছাড়া এই অঞ্চলকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে ব্যাপক বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের প্রয়োজন হবে। বিদ্যমান বৈষম্য দূর করা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ আসবে। এত সব দিক অনেকে চিন্তা করে ফেলেছেন। কারা? বাংলাদেশের অনেকে। তবে ভারত কি সেটা হতে দেবে? না, একবারেই না। তবে ধীরে ধীরে যে পরিস্থিতি উৎপন্ন হচ্ছে তা ভারত এবং বাংলাদেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে, যা সীমান্ত অঞ্চলের সংঘাত
এবং নিরাপত্তা সমস্যার সৃষ্টি করতে পারে। নতুন সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা কঠিন হয়ে যাবে এবং সম্ভাব্য সীমান্ত সংঘাত বা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন হতে পারে। ফলে অনেকেই এ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এক বড় জল্পনা শুরু হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনের পরেও এই জল্পনা কিন্তু আজও দূর হয়নি। আমার সোনার বাংলা গানটি নিয়েও সমালোচনা শুরু হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি তাহলে কি ইতিহাস হয়ে যাবে? জামায়াতের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন বলেছিলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা কিন্তু সরকারের নেই। রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমাবেশে যোগদানের পর তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করবে না যা বিতর্ক সৃষ্টি করবে। এমনিতেই দেশের পরিস্থিতি এখন অস্বাভাবিক, তার মধ্যে এমন কোনো কাজ করা হবে না। সমাজ মাধ্যমে রব উঠছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন হিন্দু। ঠাকুর পদবীর অর্থাৎ একজন হিন্দুর লেখা গান কিভাবে একটি ইসলামিক দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? আবার কেউ লিখছেন, বিধর্মী রবীন্দ্রনাথ এই গানটি তার আরাধ্যা মা কালীর জন্য লিখেছিলেন, সেই গান এখনই পরিবর্তন করা হোক। গানের মধ্যে বাংলাদেশ সংক্রান্ত একটি শব্দও নেই, সুরটিও নাকি চুরি করা হয়েছিল, যার অরিজিনাল লেখক ছিলেন বাউল গগন হরকরা। ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। মসজিদ, মন্দির এবং ধর্মীয় স্থানগুলিতে যে হামলাগুলি হয়েছে সেগুলো জঘন্য, এমনটাই উল্লেখ করেছেন তিনি। শুধুমাত্র ভারতের প্রতি প্রভাব দেখানোর জন্য তারা এমন কোনো কাজ কি করবে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিখ্যাত গান, যা দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি দেশের জনগণের আত্মপরিচয় এবং সংস্কৃতিকে উপস্থাপন করে। তবে এই ধরনের ভাবনা আসলে দুটি দেশের মধ্যে ঐক্য এবং সহযোগিতাকে হ্রাস করার পরিবর্তে কেবল অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করতে পারে। প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক এবং জাতীয় ঐতিহ্য রয়েছে এবং সেই জাতীয় সঙ্গীত তাদের জনগণের আবেগ, আশা এবং গৌরবকে প্রতিফলিত করে। বাংলাদেশ এবং ভারত উভয়ই একে অপরের প্রতি বন্ধুত্ব এবং সমর্থনের সম্পর্ক বজায় রেখেছে। বাংলাদেশ যদি সত্যি জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা ভাবে, তবে তা নিশ্চয়ই তাদের নিজেদের জনগণের ইচ্ছা, জাতীয় স্বার্থের প্রতিফলন হিসেবে হবে, অন্য দেশের প্রতি প্রভাব দেখানোর জন্য নয়। হাসিনার দল আওয়ামী লীগ বা শেখ মুজিবুরের একার চেষ্টায় ৭১-এর মুক্তিযুদ্ধে জয় আসেনি। ৭১-এর বাংলাদেশ গঠন করেছিল ৭.৫ কোটি বাঙালি। সে হিন্দু হতে পারে, মুসলিমও হতে পারে। প্রত্যেকের কাছে অনুপ্রেরণা ছিল এই গানটি। সত্যেন রায়ের লেখা থেকে জানা যায়, ১৯০৫ সালের ৭ আগস্ট কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের একটি প্রতিবাদ সভায় প্রথমবার সমবেত কণ্ঠে গাওয়া হয়েছিল আমার সোনার বাংলা এই গানটি। ওই বছরই ৭ সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় গানটি ছাপাও হয়। তারপর থেকেই ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই গান বাংলার মানুষের আন্দোলনের গান হয়ে উঠেছিল। এমনকি দেশভাগের পরেও এই গানটি দুই বাংলাতেই সমমর্যাদা পেয়ে এসেছে। তাহলে কি হঠাৎ করে এই গানকে বন্ধ করে দেওয়া হবে? আসবে নতুন কোনো জাতীয় সঙ্গীত? ভাবলেও অনেক মানুষ কেঁপে উঠছেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরান কথা আবিষ্কার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।